বলতে চাই যে আমি প্রথম আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যারের কাছে আসি। পরে উনি আমি এই দরখাস্তটা সুপারিশ করে আমাদের বিএনপি সংসদ সদস্য সাবেক কাজী মনিরুজ্জামান মনির ভাইকে চিঠি লিখে দেয়। পরে উনি আমাকে 50,000 টাকা দেয়। পরে বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ভাই উনি আমাকে 50,000 টাকা দেয়। সোনারগাঁয়ের মান্নানের ছেলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আজাদ ইসলাম মান্নান ভাইয়ের ছেলে যুবদলের যুগ্ম আহ্বায়ক সচিব ইসলাম সচিব, সেও আমাকে 20,000 টাকা দিয়ে সহযোগিতা করে। তাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে আমার পরিবার আত্মীয় স্বজন তাদের কাছে নিয়ে আমি আমার ছেলের চিকিৎসা শুরু করি। এখন আমার ছেলের ট্রিটমেন্ট আরো 8 মাস একটানা করতে হবে। আমি সমস্ত কাগজপত্র নিয়ে আসছি, আপনারা দেখতে চাইলে দেখতে পাবেন, আমার কোনো এটাতে সমস্যা নেই। এই ট্রিটমেন্ট চালানোর জন্য আমি এখন অসহায় হয়ে গেছি, কারণ আমি পারতেছি না বিধায় আমি আজাদ ভাইয়ের মাধ্যমে আমি এই বিএনপি পরিবারে দরখাস্ত করি। পরে আমি যোগাযোগ করি, পরে আমার সাথে বড় ভাইরা যোগাযোগ করে আমাকে আসতে বলে পরে আমি আসি। তবে আমাদের লোকগঞ্জের এমপি ক্যান্ডিডেট মোস্তাফিজুর রহমান দীপু মিয়া, আমি এই দুঃখের কথাটা আজকে এই মুহূর্তে বলতে চাচ্ছিলাম না, তারপরে না বলে পারলাম না। কারণ হলো আমি যখন দীপু ভাইকে জিনিসটা অবগত করি, পরে উনি আমাকে হেল্প করে নেয়। হেল্প না করার পরে করার পরে উনি আমাকে যে কোনো একটা সান্ত্বনা দিতে পারতো, টাকাটা দিতে হবে এরকম কোনো কথা না। তবে আজাদ ভাই আমার বউ তোমার উপকার করছেন, আমি এই ঋণ আজাদ ভাইয়ের কাছে কোনোদিন শোধ করতে পারবো না। আমি আমার ছেলেকে কিছু বলার জন্য যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। হাতে ক্যামেরা লাগানো, তো একটু ইমোশন আছে। আমাদের দেশ নায়ক তারেক রহমান স্যার সারা জীবন রেখে থাকবো আমি। ইনি দুঃসময়ে আমাকে সাহায্য করতেছে এবং বিএনপি পরিবারের কাছে সারা জীবন আমি ঋণী থাকবো, আমি এবং আমার পরিবার। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিল বিএনপি ঢাকা বিভাগ সহসভাপতি সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এখন বক্তব্য দিলে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন নজরুল ইসলাম আজাদ। আজকে বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপি পরিবারের সভাপতি আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি আপনারা দেখেছেন, এবং বিএনপি পরিবারের সকল পক্ষের বিএনপি পরিবারের সাথে কাজ করে যাচ্ছেন, দেশের জাতীয় কল্যাণ জনগণের পাশে থাকছেন। প্রধান অতিথি আমাদের রিজভি ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক ভাইয়া, এবং আজকে সকলকে আসলে বিএনপি পরিবার সারা দেশে যেভাবে কাজ করে যাচ্ছে, জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি সকলের পাশে আছি, যে কোনো নিপীড়িত মানুষের পাশে, যারা বিভিন্ন সমস্যা সুবিধা সারা দেশব্যাপী বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন ঢাকার বাইরে যুদ্ধগুলোতে আমাদের রুমন ভাই এবং আমাদের রিজভি ভাই বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং বিএনপি পরিবারের পাশে থেকে এভাবে জনগণের কল্যাণে কাজ করছে। আজকে আমাদের যে এই বিষয়টা আমি আগে অবগত ছিলাম, ওরা বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ ছিল, ক্যান্সার পেশেন্ট আপনারা জানেন। তো আমি রুমন ভাইয়ের সাথে কথা হয়েছে, আমার ভাইয়ের সাথে কথা হয়েছে। আমরা আমাদের জননেতা, দেশের মানুষের পছন্দের নেতা, আমাদের অভিভাবক জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই পরিবারের পাশে আছি। যেভাবে তাদের জন্য ভালো হয়, সুন্দর হয়, সেভাবে আমরা পাশে থেকে তাদের সামগ্রিক সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জনগণ দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, এদেশের এদেশের জননেতা তারা ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবে আরেকটি আমাদের যে আজকে অনুষ্ঠানের যে টিম এবং আমাদের যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার যুবদল নেতা তিনি বিভিন্ন 6 মাস যাবৎ অসম ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সে আন্দোলনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে আমার বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম এবং উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুর সন্তান জনাব শহীদ শেখ আহমেদ এবং উপস্থিত আছেন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে সরকার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা ঘোষক বাংলা জাতীয়তাবাদী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিন এবং স্মরণ করছি দেশনীতি ভবন খালেদা জিয়াকে। আমি একজন ছাত্রদলের কর্মী হিসাবে নিজেকে মনে করি যে বাংলা জাতীয়তাবাদী বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাকে স্মরণ করার জন্য এবং আমার এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে দাঁড়ানোর জন্য। এবং আমি আমার নেতা জনাব তারেক রহমানকে আমি আবেদন জানাচ্ছি যে আমাদের এই কঠিন পরিস্থিতি শেষ করে আমার পাশে দাঁড়ানোর জন্য। আমরা দীর্ঘ 7 বছর ক্যান্সার আক্রান্ত, প্রথমে লাইভে হসপিটালে ভর্তি ছিলাম, এখন আমার সঙ্গে ক্যান্সার হসপিটালে চিকিৎসা আছি। আমাদের চিকিৎসা আরো দীর্ঘকাল বসে চালু করতে হবে। আমি আশা করি শেষ করে তারা পাশে থাকবেন এবং আমি অত্যন্ত নির্ভরিত মনে করি যে বিএনপি বাংলা ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি বিভিন্ন বছর এই ছাত্রদের সঙ্গে জড়িত আছি এবং কেন্দ্রের জড়িত আছি। আমাকে এই পর্যন্ত এখানে আমার জন্য যারা অত্যন্ত পরিশ্রম করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সমিতির বিভিন্ন সহসভাপতি আব্দুল মোশাররফ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাহিদকে আমাদের থেকে আন্তরিক ধন্যবাদ। এবং আমি আশা করি যেহেতু আমি লক্ষ্মীপুর সন্তান সেহেতু আমি আশা করি আমি এনিমে আমার শেষ পর্যন্ত ভালো থাকবেন এবং খোঁজ করে রাখবেন, আমি বিশ্বাস করি। এবং আমি এরপরে আমার এখানে আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করতে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর দেশনেত্রী খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করি এবং আমার নেতা আমার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি সহসাধারণ সম্পাদক আমি ইসলাম আইন ভাই। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত ক্যান্সারে আক্রান্ত চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আমরা জিয়া পরিবারের সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুমান, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের একজন কিংবদন্তি ছাত্রনেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রহিমুল ইসলাম আহমেদ, উপস্থিত আছেন আর ছাত্র আন্দোলনের বীর শিক্ষক সালাদ
মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আলী সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমার সঙ্গে সুধীমণ্ডলী এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, আমি আনিবার সাথে এসেছিলাম। যাও আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজন থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। শুধু একটি কথা বলবো, আমরা জেলা পরিবার, আমরা বিএনপি পরিবার, বাংলাদেশের জনগণের মাধ্যমে জিয়া পরিবার যে এদেশের মানুষের কল্যাণে কাজ করে, আমরা বিএনপি পরিবার বা আমরা বিএনপি পরিবার যে দেশের মানুষের কল্যাণে কাজ করি, এই সংগঠন ইতিমধ্যে এদেশে সেই কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই সংগঠন মানুষের কল্যাণে আরো কাজ করে সামনের দিকে অগ্রসর হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মাটির মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ক্ষমা নিচ্ছি, আজকে অনুষ্ঠানে একটু ব্যক্ত করছে একটু এসেছে। এই পর্যায়ে আজকে অনুষ্ঠানে বক্তব্য নিয়ে আসছে বিএনপির মহাসচিব ও আমরা বিএনপি পরিবার উপদেষ্টা শহীদুদ্দিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বেশি বক্তব্য দিব না, কারণ আমাদের আগামীকালকে বিএনপির বর্ধিত সভা, এই সভাকে কেন্দ্র করে আমরা সবাই তাদের ব্যস্ত আছি। এর মধ্যে আমরা বিএনপি পরিবার আজকের যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন, বিশেষ করে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, মিডিয়া সেলের সদস্য এবং সাংবাদিক আতিকুর রহমান রুমনকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সেই সাথে সাথে বিএনপি পরিবারের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমরা যখনই বিএনপি পরিবার সভাগুলোতে যাই, তাদের আগ্রহ এবং এই যে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, এই যে তাদের যে চিন্তা, এটা খুবই লক্ষণীয়। এবং আগেও বলেছি, এখনো বলি যে আমরা বিএনপি পরিবার সবসময় মানব কল্যাণে কাজ করছে এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। বিশেষ করে বিগত 15-16 বছর যারা ফ্যাসিস্ট হাসিনার শাসনকালে, দুঃশাসনকালে গুম খুনের শিকার হয়েছে, ইতিমধ্যে আমার মনে হয় প্রায় সকল পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছে এবং সেই পরিবারগুলোকে সহায়তা করেছে। তাছাড়া যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, অথবা কোন পরিবারের কারোর বিয়ে শাদী অনুষ্ঠান ঘর করে দেওয়া, এটা একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। আজকের প্রোগ্রামটি আরো ব্যতিক্রম ধর্মী। এই যে দুইজন তাদের যে চিকিৎসার জন্য যে আর্থিক সহযোগিতা আমরা বিএনপি পরিবার করে যাচ্ছে, এই ধরনের কাজই হলো মানবের কল্যাণ। এটা যে খুব রাজনৈতিক ভাবে আমরা আমাদের একেবারে অঙ্গ সংগঠনের মাধ্যমে করছি তা কিন্তু নয়। এটা অসহায় এবং মানব কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা নিজস্ব চিন্তা, ধারণা এবং থিঙ্ক থেকে এই উদ্যোগটি। সেজন্য আমি বিশেষভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাকে ধন্যবাদ জানাই। তাছাড়া
আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা, তিনি প্রায় প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। আজকেও তিনি অনেকগুলা প্রোগ্রামের মাঝখানে এখানে সময় দিয়েছেন। জনাব রিজভী আহমেদ আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, পাশাপাশি আমাদের মিডিয়া সেলের সম্মানিত কনভেনার ডাক্তার মওদুদ আলমগীর হোসেন পাবেল, তিনি উপস্থিত হয়েছেন। আমাদের এখানে সহ সাংগঠনিক সম্পাদক আজাদ, আমাদের এখানে বিএনপি পরিবারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার সেলিম সাহেব, এখানে সুমন আমাদের সহ সম্পাদক, তিনি উপস্থিত আছেন। আমাদের আবুল কাসিম সাহেব আছেন এবং আমাদের ছোট ভাই যিনি খুব রিসেন্টলি সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, আমিরুল ইসলাম খান আলী। উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, অসহায় পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার আছি, থাকবো, সেখানে সার্বক্ষণিকভাবে আমরা সহায়তা প্রদান করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ এনি ভাই। এই পর্যায়ে আমরা আর্থিক অনুদান অনুষ্ঠানে চলে যাব। প্রথমে আমি ডাকছি নারায়ণগঞ্জের সাবিলের বাবা ও সাবিলকে তার আর্থিক অনুদানটা নেওয়ার জন্য। কোথায় তোমার বাড়ি? রামগঞ্জে না? ধন্যবাদ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সভাপতি ও আমরা রিজেভে বলছিলেন? রিজেভ বলো নাই। আজকের অনুষ্ঠানের সভাপতি ও আজকের অনুষ্ঠানের আহ্বায়ক যারা আপনার রুম ভাই আর বক্তব্য নিয়ে আসছেন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধৈর্যের ত্রুটি ঘটাবো না আপনাদের। আমার পরে আমাদের প্রধান উপদেষ্টা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই উনি বক্তব্য রাখবেন। আমি মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু ধন্যবাদ জানাবো আমাদের এই সংগঠনের সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত এবং সংগঠনকে উত্তরোত্তর বৃদ্ধি বা প্রচারণা ঘটাইতে যে যারা সহযোগিতা করছেন, তার মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা রুহুল কবির ভাই, আলী ভাই, পাবেল ভাই, আমাদের দুই উপদেষ্টা সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই সংগঠনের নিয়ে দুটি কথা বলে শেষ করব। আমরা বিএনপি পরিবার বহু আগেই সৃষ্টি হয়েছে, কিন্তু এটার নামকরণ করা হয়েছে 2023 সালে। জনাব তারেক রহমান নিজেও একজন প্রচার বিমুখ এবং উনি এসব কর্মে এই হেল্প এবং এই সহযোগিতা এবং এই ইবাদত সমতুল্য দেখতেন। উনি এগুলো প্রচার করতে দিতেন না, কিন্তু যখন এই কাজগুলো মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন আপনারা জানেন একটি জনবলের প্রয়োজন হয়। যখন এই জনবলের প্রয়োজন হয় তখন 2023 সালে জনাব তারেক রহমান
আমরা বিএনপি পরিবার নামকরণ করিয়ে রিজভী ভাই, আলী ভাই, মিল্লাত ভাই সহ ওনাদের উপদেষ্টা করে এই সংগঠনকে নামকরণ করে সংগঠন প্রতিষ্ঠিত করেন এবং এই সংগঠনটি প্রতিষ্ঠিত করার পরে আমাদের খুন যে পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করতে যে সমস্ত নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, ক্রসফায়ারের শিকার হয়েছেন, সেই সব পরিবারের দেখভাল শুরু করি আমরা। এরপরে ঘটে যায় 24-এ আন্দোলনে, যে আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়। আমাদের কাজের পরিধি আরো বৃদ্ধি ঘটে, আমরা ছোটা শুরু করি দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত, যার সাথী রিজভী ভাই, অ্যানি ভাই, মিলাদ ভাই, বাবু ভাই সহ এখানে উপস্থিত সবাই আছে। তাদের ছোট করে দেখবো না, তারা যদি আমাদের সাথে না থাকতো আমরা এত শক্তি পেতাম না, এত সহযোগিতা পেতাম না, এত দুরন্ত গতিতে দৌড়তে পেতাম না এবং এই সংগঠনের কাজ করতে পারতাম না। তারা আমাদের সাথে সবসময় আছেন, আমি আশা করব তারা সবসময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এখানে আমি আর কথা বলে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। আমি আবারও সাংবাদিক ভাইদের উপস্থিত হওয়ার জন্য এবং বিএনপি নেতা কর্মীদের এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি জামিল ইসলাম সিনিয়র সাংবাদিক জামিল ইসলাম রহমানকে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে বক্তব্য আসছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব দাঁড়িয়ে বলি, দাঁড়িয়ে বলি। হ্যালো, শোনা যাচ্ছে? সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মন, যিনি আমরা বিএনপি পরিবারেরও আহ্বায়ক, উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অনুজ প্রতিম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কয়েকবারের এমপি, উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, আমাদের মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার পাভেল ভাই, উপস্থিত আছেন ছাত্র রাজনীতির এক সময়ের সব উজ্জ্বল নক্ষত্র আমিরুল ইসলাম আলিম, উপস্থিত আছেন আমাদের নজরুল ইসলাম আজাদ, মাহমুদুর রহমান সুমন, এনারা সবাই কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টারা এখানে রয়েছেন, যারা নানা দিক থেকে সহযোগিতা করে আমরা বিএনপি পরিবারকে একটি জনহিতকর সংগঠনে পরিণত করেছেন। তাদের সবাইকে আন্তরিক প্রীতি জানাচ্ছি। আজকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত দুজন ব্যক্তিকে সহায়তা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এখানে আমাদের নেতৃবৃন্দ প্রত্যেকেই বলেছেন, যার প্রেরণা এবং পৌরোহিত্যে আমরা বিএনপি পরিবার আজকে যে দায়িত্ব পালন করেছে এবং মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেই ব্যক্তি যার মানুষ সন্তান হচ্ছে আমরা বিএনপি পরিবার, তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি বলবো যে আমরা বিএনপি পরিবার অসহায় মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ, একটি ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদকে পরাজিত করতে গিয়ে অসংখ্য তরুণ, ছাত্র, ছাত্রী যারা জীবন দিয়েছেন, আত্মদান করেছেন, তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবারের সাথে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সেতু বন্ধ
রচনা করে আমরা বিএনপি পরিবার। এখানে আমরা তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানে দায়িত্ব পালন করি না, তেমন একটা। মূলত দায়িত্ব পালন করে আতিকুর রহমান রুম্মন এবং মিথুন আহ্বায়ক সদস্য সচিব, এবং ইতিমধ্যেই তারা তাদের এই মানব কল্যাণমুখী কর্মকাণ্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তারা অনেক দূর সম্প্রসারিত করেছে। এবং এই যে সম্প্রসারিত করার মধ্যে দিয়ে একদিকে যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির যে মানসিকতা সেইটা ফুটে ওঠে এটার মধ্যে দিয়ে। রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং করা নয়। ইউরোপ আমেরিকাতে যেখানে প্রকৃত গণতন্ত্রের চর্চা আছে, তারা মনে করে যে, এবং তাদের উপরে প্র্যাকটিস অনুশীলন তারা যেটা করে, কে কত সমাজ সেবামূলক কাজ করেছে সেটার উপর একজন ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে। তো আমার মনে হয় যে নানা বিষয় নানা কিছুকে মাথার মধ্যে নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংগঠনটি তৈরি করেছেন, এবং যাদেরকে দায়িত্ব তিনি দিয়েছেন তারা অত্যন্ত সুচারুভাবে এই দায়িত্বটি পালন করে যাচ্ছে। অর্থাৎ ঝড় ঝঞ্ঝা, রাজনৈতিক সংকট, গ্রেপ্তার এবং নানা ধরনের মামলা মোকদ্দমার মধ্যেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে একটা মানবধর্মী যে কাজ, সে কাজটি অনেকদিন ধরেই করে আসছে। এটা ডিফাইন করা হয়েছে, পরবর্তী পরে সংজ্ঞায়িত করা হয়েছে আমরা বিএনপি পরিবারের নামে, সেটা গত বছর মার্চ মাস থেকে এর সাথে তখন আমরা যুক্ত হয়েছি। ফলে এটা আকস্মিক নয়, এটা ভুইফোর নয়, এটা অনেক আগে থেকেই তিনি করে আসছেন। এখন একটি সাংগঠনিক রূপ দিয়ে এই কাজটি করে যাচ্ছে। তো সুতরাং দেশের একটি পরিবর্তন ঘটেছে বলেই তিনি এটি দায়িত্ব নিয়েছেন তা নয়, এটি গঠিত হয়েছে সেটাও শেখ হাসিনার আমলে। ওই সময়ে সকল প্রতিকূলতাকে অতিক্রম করেই কাজ করে। কোনো গুম পরিবারের কাছে যদি আমরা কখনো গিয়েছি, সেটাও আমাদেরকে ডানে বামে তাকাতে হয়েছে, সামনে পিছনে তাকাতে হয়েছে, যে গোয়েন্দা পুলিশ আমাদেরকে অনুসরণ করছে কিনা, আমরা মানে তার বাসায় গিয়ে আবার ফেরত আসতে পারবো কিনা, না সরাসরি আমরা গোয়েন্দা কার্যালয়ে অথবা কারাগারে চলে যাব। এই পরিস্থিতি ছিল। এই পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে আমাদেরকে। দলের মানে সহযোগিতা করার লোকও নেই, সব আস্তে আস্তে গা ঢাকা দিচ্ছে। ওরই মধ্যে যতটুকু সামান্য সহযোগিতা করার উপায়গুলি, উপকরণগুলি সংগ্রহ করে তারপরে আপনার যারা ক্রস ফায়ারে মারা গেছেন, যারা গুম হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের বাসায় করেছে রুম্মনরা, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তারা লিস্ট করে তালিকা করে এই কাজগুলো তারা করেছেন। যাই হোক, আমরা তার সাথে সংযুক্ত হতে পারে নিজেদেরকেও অত্যন্ত গর্বিত মনে করছি যে আমরা শুধুমাত্র রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে দিয়ে আজকের যে বেড়ে ওঠা, তার মধ্যে আমরা এই ধরনের একটি সংগঠনের সাথে না, এমনি নন পলিটিক্যাল অনেক শিশু সংগঠন, কিশোর সংগঠন করেছি যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ি বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, কিন্তু এই ধরনের মানবধর্মী সংগঠনের সাথে আমরা ইতিপূর্বে জড়িত ছিলাম না। দলের কেউ যদি মারা গেছেন বা অন্যভাবে কেউ যদি আহত হয়েছেন, তাকে হয়তো দল যতটুকু পেরেছে এইভাবে, কিন্তু সাংগঠনিক উপায়ে সবসময় তাদের খেয়াল রাখা এবং তাদেরকে তালিকা রেখে একটা রেজিস্টার্ড রেখে তাদেরকে স্মরণ করা, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মস্তিষ্ক প্রসূত, এবং সেটাকেই বাস্তবায়ন করছে আমরা বিএনপি পরিবার রুম্মনদের নেতৃত্বে। বন্ধুরা আমার, এই সংকটের মধ্যে এই কাজগুলো আমরা করে যাব। সামনে আমাদের মনে হয় আরো হয়তো লড়াই হতে পারে, আরো আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। নানা পরিস্থিতির মধ্যেও বিএনপির এই মানবধর্মী কাজের কখনোই ব্যত্যয় ঘটবে না। আমরা কি এখনোই খুব ভালো আছি? আমরা কি মানে বলতে আমি বলছি যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো ওইভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো একটু নিঃশ্বাস নিতে পারছি, আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে। হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না,
কিন্তু রাস্তা ঘাটে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে, করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটাও তো মানুষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সামাজিক শান্তি স্বস্তি ফিরে আসবে, এটা তো জনগণের প্রত্যাশা। একটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, তারা তো নয়। সারা জাতি, সাধারণ মানুষ যারা এই 16 বছর এক ভয়ঙ্কর অমানিসার মধ্যে, নৈরাজ্যের মধ্যে দিন কেটেছে, তার সন্তান স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা, তার মেয়ে কলেজে গিয়ে ফেরত আসবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা নেয় এবং মামলা নেওয়ার পরে পুলিশ বলে না এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি, এটা তো একটু নারীর প্রতি, একজন মহিলার প্রতি ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, সরাসরি অপমান করা, এটা তো আমরা প্রত্যাশা করি না। এটা তো কোনো মানুষ প্রত্যাশা করে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ, আমরা জানি, সৎ মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে। অনেকে বঞ্চিত ছিলেন, বঞ্চিতরা অনেকে তাদের বঞ্চনার হয়েছে, শেষ হয়েছে, তা অনেকেই প্রমোশন পেয়েছেন। তাহলে এখন আপনার মাঠ লেভেল শূন্য থাকবে কেন? মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না? অনেকে বলছেন পুলিশ ঠিক মতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত, মনে হচ্ছে বিভিন্ন গডফাদার, আমরা শামীম ওসমান গডফাদার শুনতাম, আমরা ওই অ্যানিদের এলাকায় তাহেরে গডফাদার শুনতাম, তো এখন তো পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে, যারা মানে দেশের যারা শান্তিতে সুখে ভদ্রলোক সুশীল মানুষ যারা বসবাস করবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। যদি পরিস্থিতি এই হয়, পুলিশ যদি বলে যে না ধর্ষণ না শ্লীলতাহানি, এটা ব্যঙ্গ করা নয়। মামলা যদি 3 দিন পরে না হয়, চোখের সামনে এই কারণ বাজারের পাশ দিয়ে আসতে গেলেই দেখি একবারই কোনো সিএনজি থেকে চট করে আপনার সোনার চেন কোনো মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে একদিকে। তো এই পরিস্থিতি তো মানুষ কখনোই মেনে নিতে পারে না, এইটা কাম্য হতে পারে না। আজকে খুব দ্রুত গতিতে যারা এই জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার কে কোথায় আছে? আমরা বিএনপি পরিবারের মাধ্যমে অনেকেই গেছি, অনেকেই হাহাকার করেছে। কারো পরিবারে হয়তো ছেলেটা মানুষ হবে, তারপরে সে একটা চাকরি পাবে, পরিবারটা দেখবে। এখন পরিবার দেখার কেউ নেই, বা যে বাড়িতে একজনই উপার্জনক্ষম, বিশেষ করে রিক্সাওয়ালারা। আমি 17টা রিক্সাওয়ালার বাসায় গিয়েছি, কি মানবতর জীবন সেখানে। সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে নেই, এখন সেই পরিবারটা কি হবে? তো এগুলো তো রাষ্ট্র যদি এগিয়ে না আসে, তাহলে তো কোনো ব্যক্তির পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে সবকিছুতে দেখা সম্ভব নয়। এটা রাষ্ট্রের অতি দ্রুত এই জিনিসগুলো দেখা দরকার। সেটা না হয়ে কি হচ্ছে সারা দেশে? আমাদের সমন্বিত যে আমাদের সংস্কৃতি, সমন্বয়ের যে সংস্কৃতির ধারা, সেই ধারাকে ভেঙে ফেলা হচ্ছে। কেন এগুলো হতে যাবে কেন? যে যেটা করছে, যে মাজারে যেতে চায়, মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে। কেন চুয়াডাঙ্গায় 300 বছরের পুরনো আপনার দরগা শরীফ সেখানে ভেঙে ফেলতে হবে? কারা এটা করছে? কেন বসন্ত বরণকে আপনার বাধা দেওয়া হচ্ছে চট্টগ্রামে? কেন আপনার নাটক করতে বাধা দেওয়া হচ্ছে? আমাদের যে সমন্বয়ের সংস্কৃতি এবং আমাদের যে অগ্রযাত্রার সংস্কৃতি, আমরা যেমন আজান দিলে মসজিদে যাব, আবার ঠিক তেমনি আমরা একসময় নজরুল জয়ন্তী করেছি, আমরা রবীন্দ্র জয়ন্তী করেছি, আমরা বিভিন্ন নাটক অনুষ্ঠান করেছি। আমাদের 71 তো আমাদের অসংখ্য গান এবং উদ্দীপনামূলক গান নাটকের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। আজকে সেইগুলোকে আঘাত করা হচ্ছে কেন? এটাও তো মনে করি যে একটা পরিকল্পিত কোনো মাস্টার প্ল্যানের অংশ কিনা। আপনার কখনোই একমাত্রিক একটি দেশ হতে পারে না। আমাদের 1000 বছরের সমন্বিত সংস্কৃতির একটা রূপ আছে। শেখ হাসিনা চেয়েছেন একমুখী একমাত্রিক, যা কিছু ইসলামিক, যা কিছু মুসলিম সংস্কৃতির অংশ, সেটাকে তিনি মুছে ফেলতে চেয়েছেন। আমরা সেটারও বিরুদ্ধে। আবার বসন্ত বরণ হবে না, আবার পয়লা বৈশাখ হবে না, এখানে আমাদের নানা নাটক কৃষ্টি কালচারের চর্চা হবে না, এটা তো হতে পারে না। আমাদের সেই চর্চাও আমাদের থাকতে হবে।
এটাই তো একটা বহুমাত্রিক সমাজের লক্ষণ, এবং গণতন্ত্রে এগুলোকে স্বীকৃতি দেয়। আমাদের নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রাম 16 বছর ধরে সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্রমাগতভাবে সেটা করে এসেছি। এর মধ্যে কত জনের যে জীবন গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তার শেষ নেই। কিন্তু আমরা চেয়েছি সেই সমাজ, যে সমাজে প্রত্যেককে ধারণ করে, যে সমাজ প্রত্যেককে সেখানে লালন করে। হ্যাঁ, অশ্লীলতা খারাপ জিনিস আমরা বর্জন করব, কিন্তু যা দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে এসেছে সেটা কেন বন্ধ থাকবে। যাই হোক, আজকে এখানে যারা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে, যাদের জন্য আমরা বিএনপি পরিবার যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমরা বিএনপি পরিবারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে এখানে এই ধরনের মহতি উদ্যোগগুলো তারা করে এসছে। আমরা তো শুধু জুলাই আগস্টের বাড়িতেই বেশিরভাগ গেছি, কিন্তু আজকে এই ধরনের একটি মানে ব্যাধি যেটা সহজে সারার মতো নয়, সেই আক্রান্ত মানুষদেরকেও আমরা দিচ্ছি। এখানে পাবেল ভাই ঠিকই বলেছেন যে দেখুন, সমস্ত স্বৈর শাসকরা ফ্লাইওভার দেখায়, মেট্রো রেল দেখায়, পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশ না, এগুলো দেখায়, কিন্তু ভালো হাসপাতাল গড়ে তোলে না। যে চিকিৎসা যে বাজেট, সে বাজেট একই রকম থাকতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে করোনার সময় এত যে বিপর্যয়, করোনার পরেও কিন্তু বাজেট বৃদ্ধি করেনি। তাই করোনার সরঞ্জাম মোকাবেলা অত্যন্ত কষ্টকর হয়েছে বাংলাদেশে। আল্লাহর অশেষ রহমত যে ব্যাপক বিপর্যয় বাংলাদেশে ঘটেনি। আপনারা দেখবেন যে ডিকটেটরশিপ যেখানে আছে সেখানে আপনার হাসপাতাল নেই, সেখানে প্রাইমারি স্কুল ভালো নেই, স্কুল নেই, কিন্তু ফ্লাইওভার তারা দেখাবে। কারণ যেখান থেকে অবৈধ টাকা উপার্জন করা যায় এবং টাকা পাচার করা যায়, সেই কাজগুলোই তারা করেছে। রেন্টাল বিদ্যুতে তারা সেটা করেছে। আজকেও খবরের কাগজে দেখলাম যে দরবেশ বাবাজি বলেন একজনকে জেলখানায় আছে, তার 372টা ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে। তো এইগুলোর মাধ্যমেই তো টাকাগুলো গেছে। কিন্তু এই দেশের চিকিৎসার যেটা আমূল পরিবর্তন হওয়া দরকার, সেইটা কখনোই হাত দেয়নি শেখ হাসিনা। টাকা সব বাইরে নিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা এবং তার দলের হুমরা চুমরারা, কিন্তু একটা ভালো স্কুল নির্মাণ গ্রামে গঞ্জে, সেখানে টিফিনের ব্যবস্থা হবে, সেখানে নানা কিছু ব্যবস্থা হবে, পোশাক থাকবে, সেগুলো তিনি করেননি। গ্রামে গঞ্জে শহরের যে চিকিৎসা ব্যবস্থাপনা, সেটা যে গ্রাম পর্যায়ে তৃণমূলে পৌঁছাতে হবে, সেই ব্যবস্থাটা তিনি করেননি। এটাই হচ্ছে ফ্যাসিস্টদের লক্ষ্য, এটাই হচ্ছে ডিক্টেটর একনায়কদের লক্ষ্য। আমরা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। সকলকে